আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিওতে রিঅ্যাকশন দেবো সেটার টাইটেলটা হচ্ছে রশিদ খান বোলিংয়ে আসলে বাংলাদেশের প্লেয়ারের কাপড় নষ্ট হয়ে যায়। তো বাংলাদেশের যে প্লেয়ারগুলো আছে তো রশিদ খানের বলে কাপড় নষ্ট হয় কিনা তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো। কারণ বাংলাদেশের যে একটা ক্রিকেট দলের যে একটা অবনতি হয়েছে সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি চাই যে বাংলাদেশের খেলাটা যেন আরো মানে ভালো করতে পারে এবং যেন সব দেশের সাথে যেন জিততে পারে। তো আজকের এই ভিডিওটাকে মিস করবেন না। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আফগানিস্তানের সাথে আফগানিস্তান। টানা ২ ম্যাচ হেরে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ বইয়ের দল ক্রিকেট টিম। টি-20 সিরিজ জিতেছিল বলে আফগানিস্তানের দর্শকরা খুবই কষ্ট পেয়েছিল। সে কষ্ট যেন পুনরায় আবার না পায়, সেজন্য তারা ওয়ানডে সিরিজ হেরে যায়। মানবতার এই উজ্জ্বল দৃষ্টান্তের জন্য জাতিসংঘ থেকে ঘোষণা জাতিসংঘ দেওয়া থেকে হচ্ছে বলে গেছে। বইয়ের দল ক্রিকেট টিমের ব্যাটসম্যানদের বৈধ। বুড়িগঙ্গা নদীতে ৩ ঘন্টা করে চুবানো। চিন্তা করেন ভাই অবস্থাটা। ওয়ানডে ম্যাচ ৫০ হুম। ওভারের খেলা। আফগানিস্তান টার্গেট দিয়েছে একশো মাত্র একানব্বই রান। ১৯১ রান। প্রতি ওভারে ৩-৪ রান করে নিলেই আমরা ম্যাচটা জিততাম। জিততাম। সেখানে আমরা ৮১ রানে হেরে আহা। গেলাম। ৫০টা ওভার খেলার যোগ্যতা আমাদের প্লেয়ারদের নেই। ২৮ ওভার ৩ বলেই আমরা প্যাকেট। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো বইয়ের দল ক্রিকেট বৈধ টিম ক্রিকেট। ১৭১ বল খেলেছে, তার মধ্যে ১১৫ বল ডট। আমার গালি ভান্ডারে যত গালাগালি ছিল সব এই মাদার তেরেসা বাইম মাছের পোলাদের দিয়ে শেষ করে ফেলেছি। আর কোনো গালি অবশিষ্ট নাই। এখন যদি ওদের গালি দিতে যাই, উল্টো গালিগুলো আমাকেই গালি দিয়ে বসে। ১১ জন প্লেয়ারের মধ্যে ৭ জন প্লেয়ার ১০ রানের উপরে করতে পারে নাই। এর মধ্যে ৩ জন প্লেয়ার মেরেছে ডাব্বা। এই ম্যাচ আমরা জিতবো কি করে? আমাদের দেশের ওপেনার তানজিদ হাসান তামিম ৪টা বল ডট খেলে ৫ নাম্বার বলে চুলমার্কা শট খেলে আউট। তোর কিসের এত তাড়া ছিল? ৪ বলে যেহেতু রান করতে পারিস মজার নাই, ভিডিও অনেক। বাকি ২টা বলে তাহলে বাংলাদেশ দেখে ক্রিকেট শুনে টিমকে খেলতি। নিয়ে তা না, মজার তুই ভিডিও ছক্কা তৈরি মারতে করছে। গিয়ে আউট হইলি। আরে সোমপাপড়ির ছেলে, সম্ভবের এটা ছেড়ে। ওয়ানডে ম্যাচ ছিল। টার্গেটও বড় ছিল না। ৩-৪টা মেডেন ওভার গেলেও সমস্যা ছিল না। জানি না কোন সুদীফা কইছিল, অষ্টাদশী রমণীর ঠোঁটের চেয়েও তানজিদ তামিমের এক একটা শট বেশি আকর্ষণীয়। ওরে যদি পাইতাম তাহলে ওর একদিন আমার যতদিন লাগে। বিশ্ব লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেন শান্ত এই বান্দা দলে এসে বারবার প্রমাণ করে সে একজন বড় মাপের লর্ড। সিরিজের প্রথম ম্যাচে করেছিল ৫ বলে ২ আর দ্বিতীয় ম্যাচে ৯ বলে ৭। এখন তার ফ্যানরা বলবে সে তো দ্বিতীয় ম্যাচে রান আউট হয়েছিল। আরে ভাই, রান আউট কি খেলার না। অংশ না? নাকি রান আউট হয়ে গেলেই সব দোষ মাফ? দোষ তো তারই, কারণ দ্বিতীয় রান নেওয়ার জন্য সেই আগে কল হুম। করেছিল। ক্যাপ্টেন্সি ছাড়ার পর শান্ত ৫ ম্যাচে করেছে মাত্র ৪৬ রান। গড় ৯, স্ট্রাইক বাংলাদেশের রেট অবস্থা ৭৪। ক্রিকেট টিমে। এই যদি হয় একজন জাতীয় দলের ব্যাটসম্যানের অবস্থা, তাহলে দেশের ক্রিকেটের আকাশ ভরা তারা টুটমারা সারা। রবীন্দ্রনাথের নাতির ঘরে রবীন্দ্রনাথ এটা। পথে বিশিষ্ট কবি হৃদয়েন্দ্রনাথ ঠাকুর সিরিজের প্রথম ম্যাচে যখন রান করা দরকার ছিল তখন একটার পর একটা ডট বল খেলেছে। অথচ দ্বিতীয় ম্যাচে যখন ডট বল খেললেও সমস্যা ছিল না, তখন উনি চাগাই দিছে। ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির গুলিস্তান ভার্সন মেহেদী হাসান মিরাজ। ক্যাপ্টেন মানে এই না যে শুধু ফিল্ডিং সাজানো আর কে কখন বল করবে সেটা ঠিক করা। ক্যাপ্টেনকে অন্যদের চেয়ে বেশি দায়িত্ব নিয়ে অবশ্যই। খেলতে হয়। আগের ম্যাচে যেহেতু সে 50 করেছে, পরের ম্যাচে তাকে আব্বু বলে ডাকলেও রান করবে না, এটাই স্বাভাবিক। আমাদের চুইংগাম বয় জোকার সুইঙ্গাম। আলী, উনার চুইংগাম চাবানো দেখলেই আমার পেটের মধ্যে থাকা ঘোড়াকৃমিগুলো চিৎকার দিয়ে মরে যায়। চন্ডিকা হাতুর সিং এর প্রিয় ছাত্র যেমন ছিলেন সৌম্য সরকার, তেমনি সালাউদ্দিনের প্রিয় ছাত্র হলো জোকার জকার আলী। আলী। তা না হলে পাড়ার ক্রিকেটে যে খেলোয়াড়ের দলে জায়গা পেত না, সে কিভাবে জাতীয় দলে ৩ ফরম্যাটে নিয়মিত খেলে? এইসব দেখে আমার বন্ধু কেরামত কেরামত ভাই কি বলছে বলছে? দোষ আসলে আমাদের প্লেয়ারদের না, দোষ হলো রশিদ খানের। রশিদ খান বোলিং আসলে আমাদের প্লেয়ারদের ডায়রিয়া, আমাশা, কলেরা সব একসাথে হয়ে একসাথে যায়। শুরু হয়ে যায়। তাই কাপড় নষ্ট হয়ে যাবার ভয়েই তারা তাড়াতাড়ি আউট হয়ে যায়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের বলেন। কথা কই। বইয়ের দেওয়া ক্রিকেট টিম, তোমরা দেশে আসার আগে বইয়ের জন্য দুবাই থেকে সোনা হুম। নিয়ে আসো, আর সাথে অরেঞ্জ কোম্পানির আপেলের মোবাইল ফোন। তোমরা তো ক্রিকেট না, শপিং করতেই দেশের বাইরে যাও। তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিমের বিষয়ে আমি কি বলবো, কারণ বাংলাদেশ ক্রিকেট টিমটা এতটাই যে নিচে নেমে গেছে যে মানে বাংলাদেশ আগে একটা সময় আমি খেলা দেখতাম, তো এখন অতটা খেলা দেখি না আমাদের। বাংলাদেশ টিমটা কি হয়েছে যে ক্ষমতার জোরে বা মামা খালু থাকার ফলে কি করে, যোগ্যতা থাকুক বা না থাকুক তারপরেও তারা বাংলাদেশ ক্রিকেট টিমে যোগ দিতে পারে বা অংশগ্রহণ করতে পারে। তো বাংলাদেশ ক্রিকেট টিমকে এতটা আহ, বাংলাদেশ সরকার যতটা মানে টাকা পয়সা দিয়ে তাদেরকে করতেছে, কোচ দিয়ে হোক বা বিভিন্ন দিয়ে হোক, আর বেতন, তাদের বেতন আটকায় দেওয়া উচিত ছিল। তো বাংলাদেশ বিগত দিনে কি একটা জঘন্যতম খেলা খেলছে। তো এখানে বইয়ের দেওয়া ক্রিকেট টিমের কথা বলা হয়েছে, এখন ছোট করা বলা হয়েছে ঠিকই আছে, কারণ একটা কথা হলো কি আমরা সম্পূর্ণ পুরো বাংলাদেশ
একটা ক্রিকেট টিমের দিকে তাকিয়ে থাকে যে আমাদের বাংলাদেশের ছেলেরা সুন্দর খেলবে এবং আমাদের জন্য ভালো কিছু অর্জন করে নিয়ে আসবে। তার ফলে কি করে? তারা তো অর্জন করতেই পারে না। এমনভাবে লজ্জাজনকভাবে হারে তারা, সেটা ১০ জনের সামনে গেলেই আমাদের লজ্জা লাগে। আর আমি মানে ক্রিকেট টিমের যে যারা নির্বাচক আছে তাদেরকে বলব, তারা যোগ্য প্রার্থী নিয়ে আপনার ক্রিকেট টিম তৈরি করুন। কারণ এইরকম আজে-বাজে লোক নিয়ে আপনারা কখনোই ক্রিকেট টিম তৈরি করবেন না। আর বিশেষ করে আমাদের বাংলাদেশে এমন কিছু প্লেয়ার আছে বা এমন কিছু ছেলে আছে তাদের আসলে যোগ্যতা আছে, কিন্তু তাদের মামা খালু না থাকার কারণে তারা বাংলাদেশ ক্রিকেট টিমে যোগ দিতে পারে না। তো অবশ্যই যারা নির্বাচক আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা অবশ্যই যোগ্য এবং ভালো কিছু প্লেয়ার আমাদের সামনে আনুন এবং আমরা তাদেরকে নিয়ে যেন গর্ব করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।